বাংলাদেশের অবস্থা আমরা দেখেছিলাম 2024-এ। সরকারকে উল্টে দিল না, যখন ক্ষমতাচ্যুত করলো না হাসিনাকে, তখন সর্বপ্রথম গিয়ে কিন্তু প্রেসের যেখানে মিডিয়ার অফিসগুলোকে ভাঙচুর করেছিল। মনে আছে সেই দৃশ্যগুলো? তোরাই দেখিয়েছিলিস। লজ্জা রাখ রে, লজ্জা রাখ। এটা কিছুই হয়নি। তোরা জনরোষ সবে একটুখানি দেখেছিস। জনরোষ কাকে বলে তোরা যদি এখনো না শুধরে যাস, জনরোষ কাকে বলে দেখবি। একটা সত্যি কথা বলবো, আজ এই মুসলিমদের নিয়ে আমরা হিন্দুরা উঠে পড়ে লেগেছি কিনা হিন্দু রাষ্ট্র করতে হবে, তাই তো মুসলিমদের এদেশ থেকে তাড়াতে হবে। কিন্তু এটা কি জানো না নিশ্চয়ই, তাই এই খেলায় নেমেছে সবাই। এই মুসলিমরা ছিল বলে আমাদের মতো হিন্দুরা, সব হিন্দুরা এক হয়ে রয়েছি। আমরা হিন্দুর বিভাজন করি না। এই মুসলিমরা এদেশ থেকে চলে গেলে এই হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে যাবে। তখন আসবে বামুন, ধোপা, মুচি, মেথর, ডোম, এইসব সৃষ্টি হবে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে পুরনো ইতিহাসটা একটু ঘেঁটে দেখো। মুসলিমরা ছিল বলে এই দিনগুলো এখন আর আমাদের পোহাতে হয় না। একটা সময় বামুন পরিবারে কোনো ডোম, মুচি, মেথর তারা বামুনদের ঘরে ঢুকতে পারেনি। তাই নিজের ধর্মকে বাঁচাতে গেলে মুসলিমদের উপরে গুরুত্ব দাও, ভাইয়ের মতো মেনে নাও, তবেই তোমরা তোমাদের ধর্মকে বিভাজন সৃষ্টি থেকে বাঁচাতে পারবে। ডেমোক্রেসি নিয়ে কারা কথা বলছে? সাংবাদিকরা। কোন সাংবাদিকরা? সো কল যাদের প্রেস ইন্ডেক্সে পুরো পৃথিবী 187, পৃথিবীর মধ্যে প্রেস ইন্ডেক্স রয়েছে 187, তার মধ্যে আমাদের ভারতবর্ষ কোথায় আছে? 157। খুব দারুণ জায়গায় রয়েছে। তারা বলছে ডেমোক্রেসি। তাদের কয়েকজন ধাক্কাধাক্কি গিয়ে রাস্তায় নেমে দুদিন ধরে এখন এই চলছে, ড্রামাবাজি চলছে। যখন অভিষেক ব্যানার্জির ওপরে ওই 10 থেকে 12 জন প্রি প্ল্যানভাবে হামলা করলো, 10 থেকে 12 জনই বলবো, তারও কম হবে, বেশি না, হামলা করলো, তখন প্রত্যেকটা নিউজ চ্যানেলের হেডলাইন ছিল, মেনস্ট্রিম মিডিয়া যেগুলো তাদের হেডলাইন ছিল জনরোষের শিকার হলো অভিষেক ব্যানার্জি, জনরোষের শিকার হলো অভিষেক ব্যানার্জি। 10-12 জন লোকের হামলাতে যদি জনরোষ বলে, আর এখানে 25 থেকে 30 হাজার লোক যখন প্রতিবাদ জানিয়েছে, তখন সেটা জনরোষ হয়নি। জনরোষ কাকে বলে দেখ। কুণাল ঘোষ দিদির বাড়ি থেকে বেরাচ্ছে, একটা লোক ডিম ছুঁড়ে মারলো, তাকে দেখাচ্ছে কি কুণাল ঘোষ শিকার হলো জনরোষের। আর তোদের যেগুলো দিয়েছে সেগুলোকে জনরোষ বলে না। দেখেছিস জনরোষ কাকে বলে? এখনো সময় আছে, শুধরে যা। দেখেছিলিস তো বাংলাদেশের অবস্থা আমরা দেখেছিলাম 2024-এ, যখন ওইভাবে যখন সরকারকে উল্টে দিল না, যখন ক্ষমতাচ্যুত করলো না হাসিনাকে, তখন সর্বপ্রথম গিয়ে কিন্তু প্রেসের যেখানে মিডিয়ার অফিসগুলোকে ভাঙচুর করেছিল। মনে আছে সেই দৃশ্যগুলো? তোরাই দেখিয়েছিলিস। তোরা জার্নালিজম করছিস। হ্যাঁ, তোরা জার্নালিজম করছিস। আলা, আসামে কয়েক লক্ষ মানুষ ঘর ছাড়া, 900 থেকে বেশি গ্রাম ভেসে গেছে। কোন চ্যানেলে তোরা দেখাচ্ছিস? হ্যাঁ, ওখানের মানুষদের খেতে দিচ্ছে ভেগ্নো পোড়া চিড়ে, খালি জলের বোতল, তোরা দেখাচ্ছিস? হ্যাঁ, তোরা আবার কি রাষ্ট্রজ্ঞানের কথা বলছিস। লজ্জা রাখ রে, লজ্জা রাখ। এটা কিছুই হয়নি। তোরা জনরোষ সবে একটুখানি দেখেছিস। জনরোষ কাকে বলে তোরা যদি এখনো না শুধরে যাস, জনরোষ কাকে বলে দেখবি। দেখেছিস তো, তোরাই দেখিয়েছিস জনরোষ কাকে বলে। কোথাও 8 জন হামলা করছে, কোথাও 10 জন হামলা করছে, বিজেপির ফেটটি গায়ে বেঁধে, সেগুলোকে তোরা বলছিস জনরোষ। আর এইটাকে কি বলবি তাহলে? হ্যাঁ, তোরা পড়েছিলিস অ্যাকচুয়ালি জনরোষে।
আর লজ্জা করে না, না এসেও থাকতে পারলাম না, এত শরীর খারাপ নিয়েও বাধ্য হলাম শেষে আসতে, লজ্জা শরম কিছু নেই। হ্যাঁ, প্রেস ইন্ডেক্সে যেখানে র্যাঙ্কিং হচ্ছে 157, সেখানে তোরা বলছিস যে সাংবাদিকদের কি যেটা হয়েছে সেটা ভালো হয়নি, রাষ্ট্র শরীর খারাপ সব বলতেও ভুলে যাচ্ছি। তোদের এইসব কীর্তিকলাপ দেখে না, প্রেসের এসব কীর্তিকলাপ দেখে না মাথার চুল এমনি খাড়া হয়ে যাচ্ছে। একটা কথাই বলবো তোদেরকে, যেসব মেন স্ট্রিম গদি মিডিয়ারা রয়েছিস, তোদেরকে একটা কথাই বলবো, আর মিডিয়ারা কি অসভ্যতামি করে সেগুলো দেখা হয়ে গেছে। পরপর দুটো মিটিংয়ে গিয়ে দেখেছি মিডিয়ারা কি হারে অত্যন্ত অসভ্যতামি করে, মেয়ে ছেলে কিছুই মানে না। ঠিক আছে, তোরা এখনো শুধরে যা, এখনো শুধরে যা, নিজেদের সেলফ রেসপেক্টটুকুনি রাখ, সেলফ রেসপেক্টটুকুনি রাখ, নিজেদের সম্মানটুকুনি রাখ। আমাদের দেশের শিক্ষার ভার দেয়া হলো একজন গ্র্যাজুয়েট পাসের হাতে। অসুবিধে নেই, গ্র্যাজুয়েট পাস তো উনি কিছুটা হলেও বুঝতে পারবেন যে একটা স্টুডেন্টকে একটা পরীক্ষার আগে কতটা প্রিপারেশন নিতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। আমাদের এই বর্তমান শিক্ষামন্ত্রী একজন আরএসএসের সদস্য ছিলেন, আর আরএসএস যেভাবে মুসলিমদের বিরোধিতা করে বা মুসলিমদের অপছন্দ করে, সেই জায়গা থেকে একটা কোশ্চেন মাথায় আসছে যে ভবিষ্যতে বাচ্চারা হিস্ট্রি পড়তে পারবে না। মানে একটু জানতে ইচ্ছে হলো, কারণ হিস্ট্রিতে বাবর, আকবর, শাহজাহান, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, আর নাম মনে পড়ছে না, কারণ আমি হিস্ট্রিতে অত ভালো স্টুডেন্ট ছিলাম না, আমার হিস্ট্রি পড়তে একদম ভালো লাগতো না। কারণ হিস্ট্রিতে ওই সালগুলোকে ভীষণ মুখস্থ করতে হতো, কে কত বছর, কত সাল থেকে কত সাল শাসন করেছে, কত সালে এই যুদ্ধ হয়েছে, কত সালে এ ভারতে এসছে, এই এত সাল মুখস্থ করতে করতে মাঝের মধ্যে মনে হতো নিজের জন্মসালটাই ভুলে যাচ্ছি। সেই জন্য হিস্ট্রি আমার একেবারেই পড়তে ভালো লাগতো না। তো এই জায়গা থেকে একটা কোশ্চেন মাথায় আসছে যে এই আরএসএসের একজন সদস্য যখন সিংহাসনে বসেছেন, শিক্ষামন্ত্রী পদে বসেছেন, তিনি কি চাইবেন এত মুসলমানদের নিয়ে বাচ্চারা পড়াশোনা করুক? মানে জানতে ইচ্ছে করলো। প্রায় 3 মাস হয়ে গেল এখনো পর্যন্ত, কিন্তু কাজের কাজ বলতে খুব একটা কিছু হয়নি। আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। একটা ফ্যামিলি, একটা পরিবারের পিছনে আপনি কিন্তু আদা জল খেয়ে পড়ে আছেন, কখনো বিধানসভায়, কখনো সাংবাদিকদের সামনে, বিভিন্ন জায়গায়। আচ্ছা, এইটাই করার জন্য কিন্তু আপনাকে ওই জায়গায় বসানো হয়নি। জনগণ অনেক আশা করে পরিবর্তন চেয়েছে, আপনাকে বসিয়েছে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো পালন করার চেষ্টা করুন। 3 মাসেই জনগণের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর যাকে শেষ করবার কথা ভাবছেন, আপনি ভুল করছেন, তাকে শেষ করতে পারবেন না। আপনি বলছেন নাকি যে ওনার দয়ায় নাকি এই জায়গায় আসেননি, আপনি ওনাকে দয়া করে ওই জায়গায় বসিয়েছেন। আপনি না থাকলে উনি নাকি ক্ষমতা পেতেন না। কখনো বলছেন অজয় মুখার্জি, সতীশ সামন্ত আমার রাজনৈতিক গুরু, আবার ইদানিং বলছেন মোদিজি আমার রাজনৈতিক গুরু। অত কি বলছেন না বলছেন না, মানে ঠিক আমরা বুঝে উঠতে পারছি না। এইভাবে বলে জনসাধারণকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। মোদিজিও আদা জল খেয়ে পড়েছিলেন 2014 সালে গান্ধী নেহরু ফ্যামিলিকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু পারেননি। উনি পারবেন না, আর আপনিও পারবেন না। অতএব কাজের কাজ করুন, যদি দীর্ঘ সময় আপনাকে মানুষ মনে রাখে। কেন, অনেক মানুষের সঙ্গে আমরা আলোচনা করি এখানে, আমার সঙ্গে প্রায় 70-100 অনেক মানুষের কথাবার্তা হয়। তারা একটাই কথাই বলেন যে উনি কি আরম্ভ করেছেন, শুধু একটা ফ্যামিলি, খুবই অভিষেক ব্যানার্জি। আরে যদি যা রাগ থাকে তার জন্য তো ইনভেস্টিগেশন করুন, তার জন্য তো অ্যাডমিনিস্ট্রেশন কাজে লাগান।
ওদের এগেনস্টে যা তদন্ত আছে সেগুলো করুন। কেন শুধু শুধু এই মিডিয়ার বাইট খাওয়ার জন্য এই সমস্ত বড় বড় লেকচার মারছেন, আর আপনার পিছনে একগাদা লোক তারা হাততালি দিচ্ছে? এইগুলো কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে মোটেই শোভা পায় না। মমতা ব্যানার্জি যখন প্রথম মুখ্যমন্ত্রী হন, উনি এসেই কিন্তু বিধানসভায় এই ধরনের বড় বড় বক্তৃতা দেননি। উনি দেখেছিলেন, উনি করেছিলেন যে কীভাবে রাজ্যটাকে একটু করা যায়। আর উনি যে প্রকল্পগুলো করে গিয়েছিলেন তার সুফল পাচ্ছেন বলেই এখনও গ্রামের মানুষ এখন অনেক চুপচাপ আছে, এখনও মানুষ ঠিকঠাক আছে। এগুলো তো অস্বীকার করার দরকার নেই, খালি ওনার নেগেটিভ সাইডগুলো তুলে ধরছেন, তাও বিধানসভার মধ্যে। এটা জনসভা নয়, বিধানসভা। অতএব ওখানে মানুষ ভালো কাজ এবং ভালো প্রতিশ্রুতি, ভালো কিছু আশা করে। সবসময় ওই একটা পরিবারের কিছু পড়ে থেকে না সময়টা নষ্ট করবেন না। আরও সময় আছে, তখন করবেন, মাঝে মধ্যে বলবেন। প্রত্যেকদিন বলছেন, শুনতে সবার ভালো লাগছে না, আমার তো মোটেই ভালো লাগে না। আপনি কাজ করুন, আপনাকে সবাই ভালোবাসবে। কিন্তু এইভাবে একটা মানুষের পেছনে পড়ে থেকে কোনো লাভ নেই, বরঞ্চ তাকে আরও উঁচু জায়গায় নিয়ে যাচ্ছেন। দেখবেন, চিন্তা করে কাজ করুন। বেশি কথা ওই বিধানসভায় সাংবাদিকদের সামনে না বলে একটু কাজ করে যান, যাতে মানুষ আপনাকে অনেক দিন বেশি রাখতে পারে।